স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তাই বনন্ত, এবং স্টুডিওতে আলোচনা করতে আমার সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক নাবিল কায়সার। নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। বিগ ম্যাচ ভারত এবং পাকিস্তান। আমরা এক্সপেক্ট করছিলাম না যে একটা বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা দেখব। সেই জায়গায় পাকিস্তান ভালো ফাইট করেছে। ওভারঅল ম্যাচটা ম্যাচের পরে তো অনেক নাটক আছে, ওভারঅল ম্যাচটা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ওভারঅল ম্যাচ যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই হয়েছে। আপনি যদি চিন্তা করেন যে 5 উইকেট বা 2 বল হাতে রেখে ভারত জিতেছে, কনভিন্সিংলি জিতেছে, আগের দুটো ম্যাচের মতো এই ম্যাচেও ফাইট হয়নি, তাহলে কিন্তু মস্ত বড় ভুলই হবে। কারণ পাকিস্তান পুরোপুরি ম্যাচে ছিল। 147 রানের টার্গেটে ভারত যখন ব্যাটিং করতে নামে 14 ওভার শেষেও কিন্তু ভারতের রান ছিল 83। 14 ওভার শেষেও তাদের রান রেটটা 6-এর কম ছিল। শেষ 6 ওভারে 63-64 রান দরকার ছিল, 10.5, সেটা অনেক ডিফিকাল্ট পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছিল। তবে ভারতীয় ব্যাটসম্যানরা যারা এই ধরনের সিচুয়েশন খেলে আসলে অভ্যস্ত, আইপিএলে আমরা হরহামেশা তিলক ভার্মা বা সঞ্জু স্যামসন, শিবম দুবেদের দেখি এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করে অভ্যস্ত তারা, এবং সেই এক্সপিরিয়েন্সটাই তাদের কাজে দিয়েছে। পাকিস্তানি বোলাররা, বিশেষ করে হারিস রৌফ, তার উপর যখন প্রেশার ক্রিয়েট করা হয়েছে তিনি কিন্তু তাল লয় হারিয়েছেন, এবং সেটার মাসুলি পাকিস্তানকে গুনতে হয়েছে। তবে এন্টারটেইনিং একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে এক্সপেক্ট করছিল সবাই যে পুরো এশিয়া কাপ জুড়েই ভারত পাকিস্তান লড়াইটা যে পরিমাণ হাইপ সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই, সেটা মাঠে দেখা যায়নি। অন্তত ফাইনালটা নিরাশ করেনি দর্শকদের। ভারত পাকিস্তান বিগ ফাইনাল নিয়ে কথা বলতে আমাদের সাথে আছে নাবিল কায়সার। নাবিল, 33 রানে 9 উইকেট পড়েছে পাকিস্তানের, সেখান থেকে যেভাবে কাম ব্যাক করেছে ক্রেডিটটা তাদের। কিন্তু ওই যে নার্ভটা ধরে রাখা, ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচটা বের করে নিয়ে যাওয়া, আমি ভারতের 20 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর থেকে আমি খালি বাংলাদেশকেই দেখছিলাম। মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থাকলে কি করতো, এবং ভারত যা করে দেখিয়েছে, তিলক ভার্মা যা করে দেখিয়েছেন, এটা তো বিশাল একটা উদাহরণ বাংলাদেশ টিমের জন্য। অবশ্যই, কোনো সন্দেহ নয়। আপনি যেটা বলছিলেন যে পাকিস্তান 33 রানে 9 উইকেট হারিয়েছে, এটা একমাত্র পাকিস্তান বলেই সম্ভব। টস আপনি হেরেছেন। এই মাঠে পার স্কোর, এভারেজ উইনিং স্কোর ফার্স্ট ইনিংসে 170-180-র কাছাকাছি। সেখানে 13তম ওভারে আপনার রান 113, 1 উইকেটে। হাতে আরও প্রায় 44-45টা বল বাকি আছে। ওই 45 বলে আপনি কত রান করবেন? আপনার হাতে যেহেতু 9 উইকেট আছে, আপনি অন্তত 70 রান করবেন। 70 রান করলেও এভারেজ উইনিং স্কোরের চেয়ে বেশি হয়, 180-র ওপরে রান হয় পাকিস্তানের। সেখানে তারা 150 করতে পারেনি। এটা কিন্তু আসলে ভাবাও যায় না যে 33 রানে একটা দল 9 উইকেট হারাবে ফাইনালের মতো একটা মঞ্চে, যেখানে তারা পুরোপুরি আপার হ্যান্ডে আছে, ভারতকে ডমিনেট করছে। ক্রিজে একজন সেট ব্যাটসম্যান আছেন ফাখার জামান, মিডল অর্ডার পুরোপুরি কলাপস করেছে। যেটা হয়েছে যে উইকেটটা একটু টু পেস ছিল, এবং নিউ ব্যাটসম্যানদের জন্য ক্রিজে এসে চার্জ করাটা ডিফিকাল্ট ছিল। পাকিস্তান ওই জিনিসটা রিড করতে পারেনি। পাকিস্তানি ব্যাটসম্যানরা হয়তো ফ্ল্যাট উইকেট ভেবেই সবাই এসেছেন, বিগ শট খেলতে গিয়েছেন, বল তুলে মেরেছেন, আকাশ উড়িয়ে মেরেছেন। ভারতের ক্যাচিং গতকালকে খুব ভালো ছিল। তো একের পর এক উইকেট কিন্তু যাওয়া আসার মিছিল ছিল। কখনো কখনো আপনাকে অন্তত একটা জায়গায় ধরে খেলতে হবে, সেই কাজটা পাকিস্তান করতে পারেনি। কুলদীপ যাদব 17তম ওভারে আসলে ম্যাচের চিত্রনাট্যটা একেবারে বদলে দিয়েছেন। 16তম ওভার শেষে 133 রান, সেখান থেকেও 30 রান হলো তো 160-70 রান হয়। ওই ওভারে 3টা উইকেট নিয়েছেন কুলদীপ। প্রথম বলে উইকেট নিয়েছেন, চতুর্থ বলে নিয়েছেন, ষষ্ঠ বলে নিয়েছেন। ওই ওভারে ফাহিম আশরাফ আউট হয়েছেন, শাহিন শাহ আফ্রিদি আউট হয়েছেন, এবং সালমান আলী আগা আউট হয়েছেন। তো ওই ওভারে আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা পুরোপুরি আসলে পাকিস্তানের নাগালের বাইরে চলে গেছে। কুলদীপ খুব ভালো বোলিং করেছেন, কিন্তু একই সাথে আপনি যেটা মেনশন করছিলেন, পাকিস্তানি ব্যাটার আসলে আত্মাহুতিও দিয়েছেন, যেভাবে কি উইকেটে যেভাবে ক্যাচ তুলে দিয়ে যেভাবে বারবার মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। বাট পাওয়ার প্লেতে পাকিস্তানের কামব্যাকও তো একটা উদাহরণ। যেহেতু তাদের পেস ব্যাটল ভালো করছে না, শাহিন শাহ আফ্রিদি ভারতের সাথে দুটো ম্যাচে ভালো করেননি, ফাহিম আশরাফ খুব ভালো বোলিং করেছেন পাওয়ার প্লেতে। সবকিছু মিলে পাওয়ার প্লেতে 20-3 উইকেটে তখন তো পাকিস্তানের সাহসটা ছিল যে না, আমরাও জিততে পারি। পাকিস্তান কিন্তু যে বাংলাদেশের সাথে যেই ম্যাচটা জিতেছে, সেই ম্যাচের চিত্রনাট্যটাই এই ম্যাচে লিখতে চেয়েছে। তারা হয়তো চিন্তা করেছে আমরা বাংলাদেশকে 125 রানে আটকে দিয়েছি, 12 রান আমাদের বেশি আছে। কারণ শুরুটা খুব ভালো পেয়েছে পাকিস্তান। ফাহিম আশরাফ শুরুতেই স্লোয়ার বলে অভিষেক শর্মাকে যখন আউট করেছেন, তখনই বোঝা গেছে যে উইকেটটা টু পেসড, এবং ভারতীয় ব্যাটসম্যানরা তো আসলে স্পোর্টিং উইকেটে খেলে অভ্যস্ত, বিগ শট খেলে অভ্যস্ত। কালকে উইকেটটা কিন্তু পাওয়ার প্লেতে ব্যাটসম্যানদের বড় শট খেলা একেবারে সাহায্য করছিল না। শুভমান গিল বা সূর্যকুমার যাদব যখন আউট হয়ে যান, 20 রানে যখন 3 উইকেট চলে যায়, তখন কিন্তু প্রচণ্ড প্রেশার। বিকজ পঞ্চম ওভারের খেলা শেষ হয়ে গেছে, রান রেটটা 4-এর ঘরে, আস্কিং রান রেট তরতর করে বাড়ছে। ওই সময় তিলক ভার্মাও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে একেবারে পুরনো কেউ না। সঞ্জু স্যামসনকে হয়তো আপনি বলতে পারেন অনেক অভিজ্ঞ, তবে
ওই জায়গায় এই দুজন যে পার্টনারশিপটা গড়ে দিয়েছেন সেটা তাদেরকে একটা বিলিভ দিয়েছে যে না, আমরা খেলা যদি শেষ পর্যন্ত নিতে পারি, এই ধরনের সিচুয়েশন আমরা ফেস করে অভ্যস্ত, এই ধরনের সিচুয়েশন আমরা আইপিএলে অনেকবার ফেস করছি। পোস্ট ম্যাচে সূর্যকুমার ইয়াদব আউট হয়ে যাওয়ার পর যখন স্যামসন এই কথাটাই বলেছেন যে একই সিনারিও, একই সিচুয়েশন আমরা আইপিএলে হামেশা ফেস করেছি। তবে আইপিএলের একটা বড় ম্যাচ আর ইন্ডিয়া পাকিস্তান দূরতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ওই যে মানিয়ে নেওয়ার বিষয়টা, সেটা তারা করতে পেরেছেন দেখেই ম্যাচটা জিতেছেন। তিলক বর্মা 50 বলে 60 রান করে অপরাজিত ছিলেন যখন শেষ ওভারে খেলাটা শুরু হয়। তিনি জানতেন যে রান রেটটা এই ম্যাচে খুব বেশি ম্যাটার করে না, স্ট্রাইক রেটটা খুব বেশি ম্যাটার করে না, উইকেটে যদি তিনি শেষ পর্যন্ত থাকেন তিনি জিতিয়ে আসবেন। ওই যে বিলিফটা, ওই বিলিফটাই কিন্তু এই ম্যাচে আসলে পার্থক্য। তিলক ভার্মা তো ডেফিনেটলি খুবই 100, 105 এরকম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তিনি জানতেন। কিন্তু আমাদের হৃদয়রা, আমাদের জাকের আলীরা আসলে জানতেন না যে 135-36 চেস করা যায় না। খুবই আনফর্চুনেট। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নিয়েও আপনার সাথে নিশ্চয়ই কথা বলবো, বাট যেভাবে তিলক ভার্মা আসলে কাম ব্যাক করেছেন, আপনি যেটা বলছিলেন যে হি ইজ নট এক্সপেরিয়েন্সড, যদিও আইপিএল এরকম ক্রাঞ্চ মোমেন্ট পার করেছেন, তারপরও পুরো ফাইনালটা শেষ করে আসা এবং যেভাবে লাস্ট ওভারে ছক্কা মারা, যেভাবে সঞ্জু স্যামসনকে পুরোটা সময় সাপোর্ট দেওয়া, এটা আসলে তার বড় প্লেয়ার হওয়ার একটা উদাহরণ কিনা? অফকোর্স, কোনো ডাউট নেই। তিলক বর্মার কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আছে। ইংল্যান্ডের এগেনস্টে একেবারে লোয়ার অর্ডারকে নিয়ে 72 রানের একটা ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দেওয়ার রেকর্ড আছে। তবে যে থাকে না কোনো কোনো প্লেয়ারের জন্য ক্যারিয়ার ডিফাইনিং মোমেন্ট বা ক্যারিয়ার ডিফাইনিং একটা ইনিংস, সেটা হচ্ছে এশিয়া কাপের এই ফাইনালটা। তিলক বর্মার ক্যারিয়ারে সবসময় এই ফাইনালটা আলাদা রকমের একটা গুরুত্ব বহন করবে, কারণ এই ম্যাচ দিয়ে তিনি বিশ্বমঞ্চে জানান দিয়েছেন এই ধরনের ইন্টেন্স সিচুয়েশন থেকে তিনি একা ম্যাচ জিতিয়ে বের করতে পারেন। এটা কিন্তু পরবর্তী যে কোনো ম্যাচে তাকে ওই আত্মবিশ্বাসটা দেবে এবং এই জায়গায় আসলে পার্থক্যটা হয়ে যায়। আপনি হৃদয়দের কথা বলছিলেন, এই তিলক বর্মা কিন্তু ওই ব্যাচেরই। 2019 সালে যখন পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় বা শরীফুলরা টি-20 বিশ্বকাপে জিতেছেন, ওই বিশ্বকাপে তিলক বর্মা খেলেছিলেন। জয়সওয়ালের নামটা হয়তো স্পটলাইটে খুব বেশি এসেছিল। তারা যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা জিততে পারেনি, সেখান থেকে এসে তিনি একা একটা এশিয়া কাপ জেতালেন ফাইনাল ম্যাচে। হৃদয়রা তো ওই যে এসে মানে বিশ্বকাপটা তারা জিতেছেন, সেই ধারাবাহিকতাটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেনে আনতে পারে না, বা টেনে আনতেও তাদের অনেক বেশি সময় লাগে। ওই জায়গায় আসলে পার্থক্যটা হয়ে যায়। বাট এট দ্য সেম টাইম ভারতের জন্য তো এটা একটা রিয়েলিটি চেক, মানে তারা এক রীতিমতো হাওয়ায় উঠছিল, কোনো কারণে যদি আর একটা দুটো উইকেট পড়ে যেত। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে টপ অর্ডার কন্টিনিউয়াসলি রান করে যাওয়াতে মিডল অর্ডারের যে পরীক্ষাটা ভারত থ্রু আউট দ্য টুর্নামেন্ট পায়নি, সেটা কালকে একটা রিয়েলিটি চেক তারা পেয়েছে এবং সেখানেও তারা উতরে গেছে অসাধারণভাবে। অবশ্যই আপনি যদি খেয়াল করেন, শিবম দুবে যে ইনিংসটা খেলেছেন, তিনি বিগ হিটার, স্পিন ব্যাশার বলা হয় তাকে, যে মাঝের ওভারগুলোতে স্পিনাররা যখন অ্যাটাক করবে তখন তিনি বড় ছয় মারবেন। ক্রুশাল মোমেন্টে তিনি 2টা ছয় হাঁকিয়েছেন। যখন 31 বলে 53 রান দরকার তখন একটা ছয় এসেছে এবং পরের ওভারের প্রথম বলে একটা ছয় এসেছে। তো ওই 2টা ছয়, ব্যাক টু ব্যাক 2টা ছয় কিন্তু ইন্ডিয়াকে ম্যাচে নিয়ে এসেছে। এবং আপনার খেয়াল করতে হবে, তিলক ভার্মা কিন্তু অ্যাঙ্কর রোলটা প্লে করে গেছেন, শিবম দুবেকে দিয়ে স্ট্রাইক নিয়েছেন এবং স্কিলের একটা পার্থক্য আসলে আছে। আপনি বলছিলেন যে বাংলাদেশ যেই কাজটা করতে পারেনি, বাংলাদেশেরও কিন্তু পাকিস্তানের এগেনস্টে শেষ 5 ওভারে 50 রানই দরকার ছিল। উইকেটে তখনও কিন্তু সেট ব্যাটসম্যান একজন ছিলেন বা 5টা উইকেট হাতে বাকি ছিল। ইন্ডিয়ার তো একই অবস্থায় ছিল, কিন্তু ইন্ডিয়া জানতো তারা ফিনিশ করতে পারবে। আপনি খেয়াল করে দেখবেন, সোহান যে শটটা খেলে আউট হয়েছেন, লং অফে, ওয়াইডিশ লং অফে বাউন্ডারি ছাড়া করতে পারেননি, বা জাকির আলী অনেক যে শটটা লং অফে খেলে আউট হয়েছেন, তিলক ভার্মা বা শিবম দুবেরা ওই ধরনের শটই খেলেছেন। তবে তারা কাউকোনার অঞ্চল টার্গেট করেছেন এবং এক্সিকিউট করতে পেরেছেন। ওই এক্সিকিউশনেই কিন্তু আসলে পার্থক্যটা হয়। স্কিল লেভেলের একটা ডিফারেন্স তো আছেই। জি, সোহান আর জাকির তো আসলে লাইনেই ছিলেন না, কি করছিলেন ওনারা ভালো বলতে পারবেন। ভারত পাকিস্তানের মাঠের বাইরের এই ড্রামা কোথায় গিয়ে ঠেকবে? নাবিল কায়সার, এখন তো মনে হচ্ছে যে এটা নেভার এন্ডিং স্টোরি, কারণ যেভাবে সময় চলছে যাচ্ছে, নাকভির হাত থেকে তারা ট্রফি নেবেন না, আবার পাকিস্তান টিম বের হয়নি, এরপর ভারত টিম যেই ড্রামাটা করলো, মানে সব কিছু মিলিয়ে ক্রিকেটটা তো হারিয়ে যাচ্ছে এসব ঘটনায়। ইট ওয়াজ বিজার, ইট ওয়াজ ড্রামাটিক, নো কোশ্চেন অন দ্যাট। কারণ আপনি আগে থেকে জানতেন যে ভারত নাকভির হাত থেকে ট্রফি নেবে না, এই ধরনের কথা তারা আগেই বলেছে। এখন ভারত কেন ট্রফি নেবে না, বিষয়টা কিন্তু এমন ছিল না যে নাকভির ট্রফিটা দেওয়ার কথা না। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ওই জায়গায় ছিলেন, তার দেওয়ার কথা, তার জায়গায় হয়তো নাকভি দিতে চেয়েছেন। ব্যাপারটা এমন হলে ভারতের ট্রফি নিতে যে অস্বীকৃতি, সেটা আপনি মেনে নিতে পারেন। এখন ভারত আগে থেকে জানিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের হাত থেকে তারা ট্রফি তুলে নেবে, এবং তারা জানিয়েছে যে তিনি যেহেতু এসিসির প্রেসিডেন্ট, একই সাথে পিসিবির প্রেসিডেন্ট, তার চেয়েও বড় কথা তিনি পাকিস্তান সরকারের একজন বড় নেতা, সে কারণে তার হাত থেকে ট্রফি নেবে না। তবে নিয়ম অনুযায়ী এসিসির প্রেসিডেন্টেরই এই ট্রফিটা দেওয়ার কথা। এসিসি এই জায়গায় নিয়মের বাইরে গিয়ে কিছু করেনি।
এখন ভারতের হয়তো মেনে নেওয়া উচিত ছিল যে নিয়ম যেটা বলছে সেই অনুযায়ী এসিসি কাজটা পরিচালনা করছে। আবার নাকভিও যদি একটু বিঘাটেড মানুষ হতেন তিনি হয়তো ছেড়ে দেওয়ার চেষ্টা করতে পারতেন। আমরা শুনেছি মাঝখানে একটা সময় যে বুলবুলের হাত থেকেও তাদেরকে ট্রফি দেওয়ানোর চেষ্টা করা হয়েছে, তখন সময় দেরি হয়ে গেছে বা তারা একটা ডিসিশন নিয়ে ফেলেছে, সেই জায়গা থেকে তারা সরে আসেনি। পাকিস্তানও কিন্তু ভারতকে বা পুরো যে লাইন আপটা আছে যারা ট্রফির দিতে এসেছিলেন বা পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন তাদেরকে প্রায় 8 ঘন্টার মতো অপেক্ষা করিয়েছে। ড্রেসিং রুম থেকে বেরোতে পাকিস্তান সময় নিয়েছে 8 ঘন্টা এবং পুরো সময়টা ভারতীয়রা অপেক্ষা করছিল। এরপর পাকিস্তান যখন এলো তারপরও আসলে ট্রফি দেওয়ার যে সেলিব্রেশনটা বা পুরস্কার বিতরণটা শুরু হচ্ছিল না। ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ সময় 12:30টায়, প্রেজেন্টেশন শুরু হয় রাত 2টায়। মানে এর চেয়ে নাটকীয়তা আর কি থাকতে পারে? ইট ওয়াজ বিজার। এটার একটা সমাধান করা আগেই দরকার ছিল। নাকভির সাথে হয়তো ভারতের বসা দরকার ছিল বা কোনো না কোনো কমিউনিকেশনের গ্যাপ সলিউশন আপনার অবশ্যই করা দরকার ছিল। সবকিছু মিলে শুরু থেকে যদি আসি, ওই যে একেবারে টুর্নামেন্ট শুরুর আগে যে তারা হ্যান্ডশেক করলেন না, মাঠে টসের সময় হ্যান্ডশেক করলেন না, এই যে ড্রামাটা শুরু হলো, এরপরে কালকে যদি আপনি ফাইনালে দেখেন যে পাকিস্তান যখন হেরে গেছে, ভারতীয় ফ্যানরা যেভাবে পাকিস্তানি ফ্যানদেরকে বিদায় দিয়েছে, জিনিসগুলো তো সুন্দর কোনো দৃশ্য না। মানে স্পোর্টস বলতে আমরা বুঝি লাভিং মোমেন্টস, ক্রিয়েট হ্যাপিনেস, সেই জিনিসগুলো মিলিয়ে গেছে হাওয়ায় এবং জিনিসটা কেমন যেন একটা বিদ্বেষ তৈরি করছে। এইটা কি আসলে স্পোর্টসে অ্যাকসেপ্টেবল? একেবারেই অ্যাকসেপ্টেবল না। আপনি যদি বলেন যে হারিস রউফ যে 6-0 দেখিয়েছেন বা বিমান ধসিয়ে দেওয়া হচ্ছে এই চিহ্নটা দেখেছেন, কালকে আবার সেটার জবাব বুমরা দিয়েছেন। তো এই জিনিসগুলো পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু ছিল। আপনি খেয়াল করবেন 9 সেপ্টেম্বর যখন টুর্নামেন্টটা শুরু হয় বা ক্যাপ্টেন্স ফটোশ্যুট হয়, সেদিনের একটা ছবি বেরিয়েছে। সেদিন কিন্তু নাকভির সাথে সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেছেন, কিন্তু সেটা অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের মধ্যে ছিল না। আবার পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আলী আগাও গতকালকে পোস্ট ম্যাচে বলেছেন যে সূর্যকুমার যাদব আমার সাথে এমনিতে হাত মিলিয়েছে, কিন্তু যখন অফিসিয়াল ব্রডকাস্ট চলছে তখন তিনি হাত মেলাচ্ছেন না। সূর্যকুমার নিজে যে চাচ্ছেন না হাত মেলাতে ব্যাপারটা তা না, হয়তো ভারতীয় গভর্নমেন্টের কাছ থেকে ওই ধরনের নির্দেশনা এসেছে এবং তিনি সেটাই আসলে ফলো করছেন। কারণ ক্রিকেটে এই জিনিসটা, আপনি তো খেলছেন, আপনি তো আগে থেকেই জানেন আপনার পাকিস্তানের সাথে খেলতে হবে, আপনি আগে থেকেই জানেন যে এসিসি প্রেসিডেন্টই এই ট্রফিটা দেবে। তো আগের থেকেই কেন আসলে এগুলো সর্ট আউট করা হলো না? এবং মাঠে এবার মনে হয়েছে যে যুদ্ধের রেসটা অনেক বেশি টানা হেঁচড়া করা হয়ে গেছে, যেটার ফল আসলে ভালো নেই। একটা টুর্নামেন্ট শেষে আপনি ট্রফি ছাড়া সেলিব্রেট করছেন, সেটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? স্পোর্টসম্যানদের বা এই ধরনের ক্রিকেটারদের শিক্ষণীয় অনেক কিছুই আসলে জাতিকে দেবার আছে। অনেক শিশু কালকে খেলাটা দেখেছে, অনেক মধ্যবয়সী মানুষজন খেলাটা দেখেছে, তাদের কাছে কি বার্তা গেছে? আমরা কিন্তু এই জিনিসগুলোই বলি, যারা রোল মডেল তাদেরকে অনেক বেশি নিজেদেরকে গুটিয়ে রাখতে হয় বা অনেক বেশি বার্তা প্রদান করতে হয়। সেই বার্তাটা কিন্তু গতকালকে ভারতীয়রা দেয়নি বা এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভিও দিতে পারেননি। জি নাবিল, আপনি আমাদের সাথে থাকবেন, দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। লিটন দাস নেই, দলে ঢুকেছেন সৌম্য সরকার, আমাদের সাথেও আছেন নাবিল কায়সার। সৌম্য ফিরেছেন, ভালো, মানে কিসের বেসিসে ফিরলেন, কোথায় পারফর্ম করেছেন, কোথায়? এনসিএলে 2টা ম্যাচে, একটাতে সম্ভবত 40-এর ঘরে রান করছেন, একটা 30-এর ঘরে রান করছেন, সেটার বেসিসে তিনি ফিরেছেন, ব্যাপারটা তা না। সৌম্য যে এর আগে বাদ পড়েছেন সেটাও একটু অবাক করা ছিল যে তৃতীয় ওপেনার হিসেবে সৌম্যকেই বাংলাদেশ বিবেচনা করছিল। পারভেজ ইমন এবং তানজিদ তামিম যেহেতু সেটেলড হয়ে গেছেন, সেটা ভেবেই আমরা এশিয়া কাপ খেলতে গিয়েছি, সে কারণে তৃতীয় ওপেনার না নেওয়াতেই এই দলে আসলে সৌম্য ছিলেন না। সেই জায়গায় লিটন দাস যেহেতু থাকবেন না, লিটনের মানে রিপ্লেসমেন্ট হিসেবে সৌম্যরই যাওয়ার কথা। তবে কোনো বদল না আনাটা এই ইঙ্গিত দেয় আমাদের এশিয়া কাপ খুব ভালো গেছে। এশিয়া কাপে আমাদের কোনো দুর্বলতা আমরা খুঁজে পাইনি। যদি আপনি দুর্বলতা খুঁজে পেতেন সেক্ষেত্রে তো আপনি কোনো না কোনো জায়গায় বদল করতেন, ফাইন টিউনিং করতেন। তার মানে আপনি যেহেতু পুরো স্কোয়াডটা একই রেখেছেন, শুধু লিটনের জায়গায় সম্মুখে নিয়েছেন, তার মানে আমাদের স্কোয়াডে কোনো ধরনের দুর্বলতা নাই। এই জিনিসটা আমাকে অবাক করেছে। এবং লিটন যেহেতু নাই, আপনি লিটন যখন শেষ 2টা ম্যাচের জন্য ছিটকে গিয়েছিলেন গ্রুপ পর্বে, তখন আপনি জাকির আলী অনেককে ক্যাপ্টেন করেছেন, যিনি ঘরোয়া ক্রিকেটে কোথাও ক্যাপ্টেন্সি করেননি, কখনো করেননি। এখন আপনার হাতে অন্য অপশন ছিল না দেখেই তো আপনি জাকির আলী অনেককে করেছেন। এখন ক্যাপ্টেন্সির বিবেচনায় আপনি সোহানকেও বাজিয়ে দেখতে পারতেন। যেহেতু দ্বিতীয় ম্যাচে জাকের ক্যাপ্টেন্সি করেছেন, সে কারণেই তৃতীয় ম্যাচে সোহান একাদশে ইনক্লুড হওয়ার পরও তিনি ক্যাপ্টেন হননি। এখন এই সিরিজের জন্য আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন পরিবর্তন করা দরকার ছিল। সোহান যদি একাদশে থাকে, ক্যাপ্টেন্সিটা আসলে সোহানকেই মানা। ইটস বিকজ তার ট্র্যাক রেকর্ড রংপুর রাইডার্সের হয়ে বা জিএসএলে বা ঘরোয়া ক্রিকেটে ধানমন্ডি ক্লাবের হয়ে বিভিন্ন জায়গায় তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং তিনি প্রুভেন ক্যাপ্টেন। ক্যাপ্টেনের ডিসিশন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা ওই 2টা ম্যাচেও দেখেছি,
কালকের মেগা ফাইনালেও আমরা দেখেছি সালমান আলী আঘাত যেই সময় হারিস রফকে বোলিংয়ে এনেছেন 15তম বা 16তম ওভারে আবরার আহমেদের এন্ড চেঞ্জ করেছেন, সেই জায়গায় কিন্তু আসলে ম্যাচটা বেরিয়ে গেছে। সেই সময় হারিস রফ যদি 17 রান না দিতেন ম্যাচটা অন্যরকম হতো। টি-20 ক্রিকেটে যখন দুটো সমশক্তির দল লড়াই করবে, আফগানিস্তান বাংলাদেশ সমশক্তির বলেই আমি আসলে ভাবতে চাই এই ধরনের ম্যাচে ক্যাপ্টেনের একটা দুটা সিদ্ধান্ত পুরো ম্যাচকে কিন্তু নাবিল যেই প্লেয়ারটার আসলে সেরা 11তেই জায়গা কনফার্ম না, তারকে ক্যাপ্টেন্সি দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই নির্বাচকদের ভুগিয়েছে। বাট আমি যদি সোহানকে একটা সাইডে সরিয়েও রাখি, অন দ্য বেসিস অফ ওয়ার্ড জাকির আলী অনেক ইজ দ্য ক্যাপ্টেন, মানে উনি কি করেছেন, উনি তো ডোমেস্টিকে কখনো কোনো দলের নেতৃত্ব দেননি, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আপনি এত বড় টুর্নামেন্টে বড় বড় অপোনেন্টের এগেনস্টে তাকে ক্যাপ্টেন হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তার ব্যাটিংটা পুরোপুরি কেড়ে নিলেন কিনা? এখন আপনি একাদশ যদি সাজান, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়কে আপনি হয়তো ভাবতে পারতেন, কিন্তু আমরা শুনছিলাম যে তার একাদশের জায়গা পাকা না। তিনি এশিয়া কাপ খেলতে গিয়েছেন যখন, তখন তিনি অফ ফর্মে ছিলেন। এরপরে আপনার কে আছে? শামীম পাটোয়ারি, সাইফকে বাদ দিয়ে জাকের আলী অনিক। সাইফ তো একাদশে ঢুকেছেনই এশিয়া কাপের মাঝপথে। আপনি তো ক্যাপ্টেন তাকেই দিবেন যার দলে জায়গা পাকা এবং যিনি আগে ক্যাপ্টেন্সি করেছেন। আমাদের এই দলে একমাত্র তাসকিন ছাড়া বা সোহান ছাড়া ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করার মতো কোনো ক্রিকেটার নাই। তাসকিনকে আপনি সবগুলো ম্যাচে খেলান না, আপনি মাঝে কোনো না কোনো ম্যাচে বিশ্রাম দেন, সে কারণে তাসকিন আপনার জন্য উপযুক্ত না। সোহান একাদশেই ছিলেন না। এছাড়া আপনার এখানে মুস্তাফিজও তো কখনো ক্যাপ্টেন্সি করেনি এবং সে কারণে আসলে জাকেরকে দেওয়া ছাড়া কোনো গতি ছিল না। আমি একটু নাবিল জানতে চাই যে এখন যেহেতু সৌম্য ঢুকেছেন, টপ 4টা আসলে কিভাবে দেখছেন আফগানিস্তানের এগেইনস্টে? এখন আপনি যদি সাইফকে খেলান, মানে জিনিসটা কিন্তু বিজার। সাইফকে খেলাতেই হবে। এশিয়া কাপে যাওয়ার আগে জানতেন সাইফ ব্যাকআপ মিডল অর্ডারে অথবা প্রয়োজন পড়লে ওপেনিংয়ে। আপনি দুজন ওপেনার নিয়ে গেছেন, তানজিদ তামিম এবং পারভেজ ইমন। আপনি তাদের উপর এতটাই আস্থা রেখেছেন যে ব্যাকআপ নেওয়ার প্রয়োজন মনে করেননি এবং এই এশিয়া কাপ চলার সময় দুজনকে আপনি দল থেকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি সেটেল দুজন ওপেনার নিয়েছেন, এক এশিয়া কাপের মধ্যে দুজনই একাদশ থেকে হারিয়ে গেছেন। এটা কিন্তু বিজার। সাইফের সাথে ওই তানজিদ তামিম, পারভেজ ইমনের একজন ওপেন করবেন, 3 নাম্বার হয়তো সৌম্য সরকার খেলবেন যেহেতু তিনি লিটন দাসের পরিবর্তে এসেছে। এরপরে 4, 5, 6 যেটা ছিল সেটাই থাকছে। তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী অনিক, শেখ মাহেদী। তিনটা টি-20তে সৌম্য সরকারকে আপনি সেরা 11তে দেখছেন। এছাড়া তো আর কোনো উপায় আপনার হাতে নাইও। আপনি সোহানকে যদি খেলান, সেক্ষেত্রে সোহান 4 নম্বরে ব্যাটিং করার জন্য যে এখনও নিজেকে প্রস্তুত করতে পারেনি সেই প্রমাণ আমরা পেয়েছি। বাংলাদেশ দলের এখন আমার কাছে মূল সমস্যা লাগে 4, 5, 6, 7 এই জায়গায় যারাই খেলছেন তারা সবাই ফিনিশার রোলে আসলে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। 4 নম্বরে শেখ মাহেদীকে আপনি খেলিয়েছেন, 5 নম্বরে আপনি হয়তো শামীম পাটোয়ারিকে খেলাচ্ছেন, 6-এ জাকেরকে খেলাচ্ছেন, 7-এ সোহানকে খেলাচ্ছেন। সবাই কিন্তু ফিনিশিং রোলটা প্লে করে থাকেন, বিপিএল এ বলুন বা ঘরোয়া ক্রিকেটে বলুন। দেয়ার ইজ নো মিডল অর্ডার। নাবিল কাসা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আপনি এসেছেন, নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে। ধন্যবাদ।